যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু জো বাইডেনের ইতিহাস রচনায় অংশীদার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় 152 বছরের ইতিহাস ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প অংশ নিলেন না নতুন প্রেসিডেন্টের শপথে চলে গেলেন ফ্লোরিডায় আজ আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা বেসরকারিভাবেও আসবে 15 লাখ ডোজ দেশে 8 মাসে সবচেয়ে কম মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে চট্টগ্রাম সিটিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে ব্যস্ত আওয়ামী লীগ কাজীর দেউরিতে দুই দলের সমর্থকদের সংঘর্ষ সাবেক এমপি আওয়ালের 3 মামলার চার্জশিট অনুমোদন দুদকের ডিএজি রূপাকে জিজ্ঞাসাবাদ পিকে হালদারের ঘনিষ্ঠ 83 জনের ব্যাংক হিসাব স্থগিত 52 জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা হঠাৎ করেই পাল্টে গেল আবহাওয়া মাঘের শুরুতেই গুড়ি গুড়ি বৃষ্টি বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দুর্ভোগে যাত্রীরা এবং প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজকে হারালো 6 উইকেটে দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি পুরো সংবাদে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন পাশে ছিলেন স্ত্রী জিল বাইডেন পরিবারকে পাশে নিয়ে মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস আর অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেনের আহ্বান ছিল আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ হবার নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট নেই কোনো আড়ম্বর নেই কোনো ভক্ত দর্শকের হর্ষধ্বনি তবে এর মাঝেও ছোট পরিসরে সীমিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন নানা নাটকীয়তার পর কাঁটাতার বেষ্টিত ক্যাপিটল হিলে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি স্থানীয় সময় দুপুর 12টায় বাইডেনকে শপথ বাক্য পাঠ করান চিফ জাস্টিস জন রবার্টস এরপর প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ভাষণে আহ্বান জানান আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ হবার আমি গোটা আমেরিকার প্রেসিডেন্ট যারা আমাকে সমর্থন করেনি তাদেরও তাই সাম্প্রদায়িকতা ও বিদ্বেষ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমাদের উত্তরসূরি জানতে পারে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে জাতিকে ভগ্নদশা থেকে ফিরিয়ে এনেছি বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না থাকলেও ছিলেন তার পূর্বসূরীরা বাইডেন ও কমলার পরিবার সহ মিশেল ও বারাক ওবামা বিল ও হিলারি ক্লিন্টন সহ সস্ত্রীক উপস্থিত ছিলেন জর্জ ডব্লিউ বুশ এবং সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ কংগ্রেসের নেতাকর্মীরা অভিষেক অনুষ্ঠানে অন্যান্য বারের মতো মহড়া সহ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন না থাকলেও মার্কিন তারকা লেডি গাগা ও জেনিফার লোপেজের মতো তারকারা গান পরিবেশন করেন করোনা মহামারী ও সহিংস হামলার আশঙ্কায় ওয়াশিংটন নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে থাকার কারণে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকতে পারেনি অনেক আন্তর্জাতিক অতিথি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দিনের মঙ্গল কামনা করে এরই মধ্যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন অনেকেই শপথের পর জো বাইডেন চলে যান 4 বছরের জন্য তার নতুন ঠিকানা হোয়াইট হাউসে নাহিদ জিহান নিউজ 24 পর্দা উঠল বাইডেনের নতুন প্রশাসনের তবে নয়া প্রেসিডেন্ট ক্যাবিনেট শুরু করতে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে কারণ বাইডেন মনোনীত মন্ত্রী পরিষদের ক্রমান্বয়ে অনুমোদন নিতে হচ্ছে মার্কিন সিনেট থেকে সিনেট উচ্চে যাওয়া মন্ত্রীরা তুলে ধরেছেন প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা আসমাতুলের ডেস্ক রিপোর্ট বৈচিত্র্য ও সমতার প্রতিফলন ঘটল বাইডেনের মন্ত্রী পরিষদে তার অংশ হয়ে ইতিহাস গড়েছেন প্রেসিডেন্ট মনোনীত অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন মঙ্গলবার সিনেটের ফাইন্যান্স কমিটিতে তার নিয়োগ নিশ্চিত হয় সেখানে মহামারী পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত 1.9 ট্রিলিয়ন তহবিলের ফিরিস্তি তুলে ধরেন নয় অর্থমন্ত্রী
সিনেটে ফরেন রিলেশনস কমিটিতে শুনানি হয় জো বাইডেন মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। সেখানে বাইডেন সরকারের সম্ভাব্য পররাষ্ট্রনীতি তুলে ধরেন তিনি, যেখানে ইরানের পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির ইস্যু টানেন। তবে এর আগে এই বিষয়ে ইসরায়েলের পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি। We can outcompete China. এদিকে বাইডেনের পরিবহন মন্ত্রী হিসেবে পিট বুটিজেগ মনোনয়ন পেলেও সিনেটে এখনও তার শুনানি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার তার শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়াও বাইডেন ক্যাবিনেটের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এসেছেন লয়েড অস্টিন। তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। এছাড়াও তার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে থাকছেন বেশ কয়েকজন ভারতীয়। আসমাতুলি, নিউজ 24। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের পর তিনবার প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় শেষ চেষ্টায় জয়ী হলেন জো বাইডেন। 3রা নভেম্বরের নির্বাচনে বিশাল ব্যবধানে একচেটিয়া জয় পেয়েছেন এই ডেমোক্রেট নেতা। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট নেত্রী কমলা হ্যারিসকে। উদারমনা এই রাজনীতিকের বেশ কিছু নীতির প্রতি সমর্থন এসেছে প্রতিপক্ষ রিপাবলিকানদের প্যাভিলিয়ন থেকেও। বর্ষিয়ান নেতা এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো রবিনেট বাইডেন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। বলা হয় সব ভালো তার, শেষ ভালো যার। অত্যন্ত বাকপটু জো বাইডেন তার কলেজ জীবনেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার, কিন্তু তার সে স্বপ্ন বেশ কয়েকবারই হাতের নাগালে এসেও ফসকে যায়। এবার সেই সোনার হরিণকে ঠিকই ধরে ফেলেছেন বাইডেন, পূরণ করলেন দীর্ঘ 50 বছরের স্বপ্নকে। বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে। পেনসিলভেনিয়ায় হাই স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে। 1968 সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের ফলে নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। এরপর 1972 সালে মাত্র 30 বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাড়েন বাইডেন। কিন্তু সাফল্যের শুরুতেই বিরাট এক ঝড় বয়ে যায় তার জীবনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন, কিন্তু 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী ও 1 বছরের শিশুকন্যা নাওমি। আহত হয় 2 ছেলে হান্টার ও বো বাইডেন। 5 বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জেকবস নামে এক স্কুল শিক্ষিকাকে। রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই হোঁচট খান বাইডেন। 1987 সালে 23 সেপ্টেম্বর নির্বাচনের মাত্র 3 মাস আগে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন। 20 বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে নামেন 2008 সালে। তবে মনোনয়ন পেয়ে যায় আরেক ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা, কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ঘনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে বাইডেনকে। বড় ছেলে বো বাইডেনকে হারান 2015 সালে। আর এই ঘটনা 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে বিধ্বস্ত করে দেয়। তিনি সিদ্ধান্ত পাল্টান। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন। এছাড়া সিনেটর হিসেবেও দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। নাহিদ সিহান, নিউজ 24। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ যতটা আলোচিত ঠিক ততটাই সমালোচিত ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন আচরণের। 152 বছরের ইতিহাসে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট না থাকার এটাই প্রথম ঘটনা। আর নতুন কান্ট্রিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন পুরনো জন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। এভাবেই নানা বিতর্ক ও নিন্দার অভিযোগ কাঁধে নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মেলেনিয়া ট্রাম্প। মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে ফ্লোরিডা পাম বিচ মার লোগোর রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করলেন তারা। 150 বছরের বেশি সময় পর এবারই প্রথম কোনো প্রেসিডেন্ট তার উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে থাকছেন না।
এর আগে দেয়া এক বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, গেল 4 বছরে প্রত্যাশার চেয়েও বেশি করেছেন তারা। দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমি গর্বিত যে কোনো নতুন যুদ্ধ শুরু করিনি। যুক্তরাষ্ট্রে উদারতার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াটাই সবচেয়ে বড় বিপদ। এছাড়াও নিজ শাসনামলের বিভিন্ন শান্তি চুক্তির কথাও উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ট্রাম্প যুগের। বলেছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, কিন্তু ঘটল ঠিক তার বিপরীত। বলা হচ্ছে তার বিদায়ে সমাপ্তি ঘটল মার্কিন ইতিহাসে একজন বিতর্কিত প্রেসিডেন্টের কালো অধ্যায়ের। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। I, Barack Hussein Obama, do solemnly swear that I will faithfully execute ক্ষমতার পালাবদল হয় মসনদ ছাড়ার আনুষ্ঠানিকতাও। তবে সেখানে বিদায়ী প্রেসিডেন্টের হতাশা ও আক্ষেপ থাকলেও মুহূর্তটা হয় অত্যন্ত স্মরণীয় এবং সম্মানজনক। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়টা হয়েছে বড্ড খাপছাড়া, অপ্রত্যাশিত এবং অসম্মানজনকভাবে। কারণ এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট যিনি মেয়াদের শেষ মুহূর্ত পর্যন্ত ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গেছেন। ভেঙেছেন ক্ষমতা হস্তান্তরের যুক্তরাষ্ট্রের প্রচলিত সব রীতি। থাকেননি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানেও। যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্ট তার শাসনামলে 2বার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। দেশের গণতন্ত্রকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তার বিরুদ্ধে ভোটের ফলাফল পরিবর্তনের চাপ দেওয়ার অভিযোগও রয়েছে। ট্রাম্পের উস্কানিতে মার্কিন পার্লামেন্টে নজিরবিহীন হামলা হয়েছে বলেও চর্চিত হচ্ছে। তবে প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজও করেছেন তিনি। গেল কয়েক দশকের ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পে একমাত্র প্রেসিডেন্ট যিনি নতুন করে কোনো যুদ্ধে জড়াননি। 2020 সালে ভোটে হারার পরও রয়টার্স ও গ্যালাপের জরিপে গেল বছরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের একমাত্র পরাজিত প্রেসিডেন্ট যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। তবু তার ক্রমাগত মিথ্যা, ঘৃণা, বিভক্তি এবং দম্ভের কারণে যুক্তরাষ্ট্রের কলঙ্কিত প্রেসিডেন্টের তালিকায় থাকবে ট্রাম্পের নাম। নানান সময়ে বেপরোয়া, অপ্রাসঙ্গিক মন্তব্য এবং ভারসাম্যহীন কর্মকাণ্ড প্রেসিডেন্ট পদটিকেই অবমাননা করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান পরিণত হয় পৃথিবীর অন্যতম এক প্রতারণা বাক্যে, যা যুক্তরাষ্ট্রকে কতটা মর্যাদাহীন করেছে বিশ্লেষকরা তা লিখতে শুরু করেছেন। আসমাতুলি, নিউজ 24। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। আজ দুপুরে বাংলাদেশে আসছে ভারতের উপহার করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ। আর বাংলাদেশের আমদানি করা 3 কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে 25 জানুয়ারি। টিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 27 অথবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে এবং টিকাদান কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। গত 1 বছর করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। মুক্তির উপায় হিসেবে সবার অপেক্ষা ছিল কবে আসবে ভ্যাকসিন। শুরু থেকেই ভ্যাকসিন পেতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশও। গত 6 মাস ধরে ভ্যাকসিন আমদানি, সংরক্ষণ, ব্যবস্থাপনা বিষয়ে কাজ করেছে সরকার। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। নানা আলোচনায় উঠে আসছে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কাও। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার ভারত থেকে উপহার হিসেবে আসছে 20 লাখ ডোজ ভ্যাকসিন। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 20 লক্ষ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। ভারতীয় হাই কমিশনার ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মপ্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। বাংলাদেশে করোনা ভ্যাকসিন কবে আসবে এবং করোনার টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতেই বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয় 27 অথবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলক প্রয়োগের মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে করোনা টিকাদান কর্মসূচির। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার 4টা হাসপাতালে আমরা ইনিশিয়ালি দেব। সেই 4টা হাসপাতাল, একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একটা মুগদা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মিত্রি হাসপাতাল।
আমরা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করেছি 400 থেকে 500 লোককে আমরা দিয়ে আমরা একটা সপ্তাহ অবজারভেশন করব এবং তারপরে আমরা সারা দেশে টিকাদান শুরু করব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনা অ্যাপস তৈরি করছে আইসিটি মন্ত্রণালয়, যা 25 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। যার টিকা সে নিতে আসবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ভারত সরকারের উপহার ছাড়াও বৃহস্পতিবার বেসরকারিভাবে আরও 15 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। কালকে তো আমাদের ভ্যাকসিন আসবে, 20 লক্ষ ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবেন এবং এইটা কালকে এসে পৌঁছবে এবং আসার পরে আমরা হয়তো আগেই ভ্যাকসিনেশন শুরু করে দেব। দিস ইজ ওয়ান স্লট। আরেকটি আসছে কালকে, আরেকটা আসবে, সেটা হয়তো আপনার 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। সেইটা প্রাইভেট যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, তাদের প্রথম শিপমেন্ট আসতেছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও তা অনেকটাই এড়াতে পেরেছে বাংলাদেশ। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রওশন আরা মান্নান এবং সরকারি দলের কাজী উদ্দিনের পৃথক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় এই করোনা পরিস্থিতিতে মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিশেষ পদক্ষেপের কারণেই দেশে করোনা ভাইরাস সহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। দেশে একদিনে করোনা ভাইরাসে আরও 8 জন মারা গেলেন, যা গত 8.5 মাসের মধ্যে দিনে সবচেয়ে কম মৃত্যু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় আরও 656 জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনায় দেশে এ পর্যন্ত 7,950 জনের মৃত্যু হলো এবং মোট আক্রান্ত হলেন 5,29,687 জন। একদিনে আরও 617 জন রোগী সুস্থ হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা বেড়ে মোট 4,74,472 জন হয়েছে। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। জমজমাট সিটি নির্বাচনের প্রচারণায় উত্তরের নগরী এখন চট্টগ্রাম, উৎসবের নগরী এখন চট্টগ্রাম। এই নির্বাচন ঘিরে সংঘাতের সংশয়, উদ্বেগ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছে বিএনপি। এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ফাতেমা জান্নাত প্রমুখকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম, আর ছবি তুলেছেন মেহেদি হাসান। চট্টগ্রামের অলিগলিতে পোস্টার আর সরব মাইকিং জানান দিচ্ছে 27 জানুয়ারি নগর নির্বাচন। এই নির্বাচন নিয়ে নাগরিকদের প্রত্যাশার মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসা বাণিজ্যের যে প্রসার, শিল্প এবং অন্যান্য যে অবকাঠামোগত সুবিধাগুলি আছে, এগুলিকে সঙ্গে নিয়েই কিন্তু এই শহরকে উন্নয়ন করতে হবে। জলবদ্ধতা, বিনোদনের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলোই আমরা সবচেয়ে বেশি ফিল করি। সুষ্ঠু ভোট অবশ্যই চাই, সবাই যাতে ভোট দিতে পারে। প্রচারণায় দলীয় প্রার্থীর সাথে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। সংঘাতে শঙ্কার পাশাপাশি দিচ্ছেন দিক নির্দেশনাও। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই বীর চট্টলার জনগণ অবশ্যই ধানের শীষকে ভোট দিবে। যদি তারা ভোটের পরিবেশ পায়, ভোট দিতে পারে। যারা দলীয় সমর্থনের বাইরে এখনো কাউন্সিলর প্রার্থী হিসেবে আসেন, তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনা কেন্দ্র থেকে পাবেন। নগর জুড়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরাও। প্রচারণা ভালোই চলছে। যেখানে যাচ্ছি সেখানে স্বতঃস্ফূর্ত জনতা আমার প্রচারণায় অংশগ্রহণ করছে। প্রশাসন এবং ইসিকে স্পষ্টভাবে বলতে চাই, একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দেন। এদিকে নগরীর 31 নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে স্থগিত করা হয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় যতই গড়াচ্ছে, প্রচারণায় আরও জমজমাট হয়ে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচন। আবারও আধুনিক নগর করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররাও নানা জল্পনা কল্পনায় শেষ মুহূর্তের হিসেব করছেন তাদের ভবিষ্যৎ নগরপিতা নির্বাচনে।
ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। সিটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 7 জন। বুধবার রাতে নগরীর কাজীর দেউরি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের একটি গণসংযোগ থেকে ফেরার পথে কয়েকজন নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে এলে তাদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির সমর্থকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন অবরুদ্ধ হয়ে পড়েন কার্যালয়ের ভেতর। পরে পুলিশের উপস্থিতিতে বের হন তিনি। পিরোজপুর 1 আসনের আলোচিত সাবেক এমপি আওয়ালের বিরুদ্ধে দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের 3টি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে জি.কে. শামীমের জামিন সংশ্লিষ্টতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের 4 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় জি.কে. শামীমের জামিন আবেদনটি তোলা হলে রুল ও জামিন দেন আদালত। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে ঘুষ নিয়ে জামিন বাণিজ্যের অভিযোগ আনে দুদক। গত 4 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত থাকেন রূপা। পরে হাইকোর্টের সময় বেঁধে দেওয়ার নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুরে দুদকে উপস্থিত হন রূপা। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বাধীন তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে এসব অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন রূপা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, একটা প্রোপাগান্ডা। জান্নাতুল ফেরদৌস রূপার অবৈধ সম্পদের অনুসন্ধান রাজনৈতিক উদ্দেশ্য নয় বলে জানান দুদক সচিব। দুদক একটা সংবিধিবদ্ধ সংস্থা, আপনাকে বুঝতে হবে আইন অনুযায়ী চলে, আইনের মাধ্যমে চলে। এটার কোনো রাজনৈতিক ব্যবহার নাই, এটা আইনের ব্যবহার। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক এমপি আব্দুল আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে 3টি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। প্রাক্তন সংসদ সদস্য জনাব এ.কে.এম. আউয়ালের বিরুদ্ধে 3টি মামলার চার্জশিট দুদক এর কমিশন কর্তৃক অনুমোদন দিয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। পি.কে. হালদারের সহযোগী সন্দেহজনক 83 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার BFIU এর দাখিল করার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে আদেশ আজ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং থেকে প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি.কে. হালদারের 83 সহযোগীর সম্পৃক্ততা থাকার প্রমাণ আগেই জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সম্প্রতি এই 83 ব্যক্তির ব্যাংক হিসাবের অবস্থা জানতে চান হাইকোর্ট। বুধবার BFIU এর দেয়া প্রতিবেদনে বলা হয়, এই 83 ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। একই সঙ্গে তাদের মধ্যে 58 জনের বিদেশ যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। ওনার বিরুদ্ধে যে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে সেই বিষয়টা কোর্টকে অবহিত করেছি। পি.কে. হালদার সংশ্লিষ্টতা 83 জনের নামের একটা তালিকা আমরা কোর্টকে দাখিল করেছি। BFIU তার গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করেছে 2015 সালে নেচার এন্টারপ্রাইজ লিমিটেড, BR ইন্টারন্যাশনাল লিমিটেড, নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও হাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং, দুর্নীতি, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান 2467 কোটি টাকা আত্মসাৎ করে। প্রতিষ্ঠানটির বিতরণ করা মোট ঋণের পরিমাণ 3634 কোটি টাকা। আত্মসাৎ করা অর্থ বিতরণ করা ঋণের 67.91%। 83% যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আপনারা অবশ্যই কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেভাবে চেষ্টা করছি। আদালত ইনভেস্টিগেটিং অফিসার দুর্নীতি দমন কমিশনকে ডাইরেকশন দিয়েছে, যদি প্রয়োজনে মনে করেন তাহলে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্বিক পর্যালোচনায় ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালনা পর্ষদ, শীর্ষ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ক্রেডিট ডিভিশনের কর্মকর্তাদের সহযোগিতায় পি.কে. হালদার ও তার সহযোগীরা আর্থিক প্রতিষ্ঠানটির 2/3 বেশি অর্থ আত্মসাৎ করেছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
চলতি সপ্তাহের প্রথম দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও শীতের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে গেল বুধবার। মঙ্গলবারের কুয়াশা ঘেরা জনপদ বুধবারের গুড়ি গুড়ি বৃষ্টিতে পুরো কর্দমাক্ত। এর আগে পৌষের শেষ দিকে গরম আবহাওয়া শীত শেষ হয়ে যাওয়ার বার্তা দিলেও মাঘের শুরুটা হয়েছে আশাতীতভাবেই। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এবং উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ মিলে হাড় কাঁপানো শীত নামিয়েছে দেশ জুড়ে। যদিও আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল জানুয়ারির শেষ দিকে শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টি নামবে। শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ সব জায়গায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক কার্যক্রম। কাজ নিয়ে বিপাকে শ্রমিকরা, বেড়েছে শীতজনিত রোগও। উত্তরাঞ্চলের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের ভিড়। এদিকে ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ায় প্রায় প্রতিদিনই বন্ধ থাকছে ফেরি। এই ঘটনায় বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। এমন বাস্তবতায় 2-1 দিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবশেষে সত্যি হচ্ছে স্বপ্ন। আগামী এপ্রিল মাসেই চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। বাকি মাত্র 2.5 মাস। তবে এখনই যাত্রী পরিবহনের জন্য নয়, এপ্রিলে মেট্রো চালু হবে পরীক্ষামূলকভাবে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই সময়ের মধ্যে জাপান থেকে ট্রেন নিয়ে আসা সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে চলছে কর্মযজ্ঞ। তবে সময় মতো ট্রায়াল রান করতে করোনা কাটিয়ে সুদিন ফেরার প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশন পুরো কাজ শেষ না হলেও এখনকার অবকাঠামোই বলে দিচ্ছে দ্রুত প্রস্তুত হচ্ছে এই স্টেশন। শুধু একটি নয়, মেট্রো রেলের উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ এই 3 স্টেশনের অবকাঠামোই এখন প্রায় এমন। কারণ ডিপো থেকে এই 3 স্টেশনকে ঘিরেই পরীক্ষামূলক মেট্রো রেল চালু করার পরিকল্পনা কর্তৃপক্ষের। রেল লাইন কাজ তো মোটামুটি প্রায় শেষের দিকে, এখানে কিছু কিছু কাজ বাকি আছে, যেমন ইলেকট্রিক ঢালাই, রেলের শাটারিং কার্পেন্টার, এটা মেট্রো লাইন চলবো। পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করতে ভায়াডাক্টের উপর পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে রেলওয়ে ট্র্যাক। পরীক্ষা নিরীক্ষা চলছে রেলওয়ে ট্র্যাকের উচ্চতা প্রশস্ততা। দেশি বিদেশি শ্রমিকদের তত্ত্বাবধানে দিনরাত চলছে এমন কর্মযজ্ঞ। আমরা চেষ্টা করছি আমাদের যে টার্গেট এপ্রিলে ট্রায়াল রান শুরু করা, আমরা এটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা এটা করব। আমরা তো এদিকে আমরা কিন্তু প্রায় প্রস্তুত। তো এখন যদি ট্রেনগুলো না আসে তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাব। ট্রায়াল রানগুলো প্রায় 6 মাস করতে হয়। জাপানে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল। 6টি করে বগি সম্বলিত এসব ট্রেন বাংলাদেশে আসা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাস থেকেই, কিন্তু করোনা বাস্তবতায় জাপান সরকারের নিষেধাজ্ঞায় আপাতত এই মাসে আসছে না কোনো ট্রেন। জাপান সরকার 31শে জানুয়ারি পর্যন্ত সেই দেশে ফরেন ন্যাশনালসদের যাওয়া নিষিদ্ধ করে রেখেছে। আমরা যদি দেখি যে জানুয়ারির পরে এটা ফার্দার এক্সটেন্ড হয়, তাহলে থার্ড পার্টি দিয়ে আমরা ইন্সপেকশন করে বাংলাদেশে প্রথম ট্রেনটা নিয়ে আসব। কোভিড সহায়তা না করলে, রোলিং স্টক যদি না পাই এবং থার্ড পার্টি থেকে যদি আমরা এটাকে সংগ্রহ করতে না পারি, তাহলে হয়তো এখানে একটা শঙ্কা থেকে যাচ্ছে আদৌ আমরা সেই টেস্ট রানটা করতে পারবো কিনা। ট্রেন কবে আসবে নির্দিষ্ট করে বলতে না পারলেও পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দীর্ঘ এমন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে মেট্রো রেলের ট্রায়াল রান করতে যাবতীয় সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে কর্তৃপক্ষ। পরিকল্পনা, এপ্রিলে ট্রায়াল রান শুরু করা গেলে তা চলবে পরের 6 মাস। তারপরই প্রস্তুতি সাপেক্ষে চলতি বছরের 16 ডিসেম্বর যাত্রী পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের যুগে প্রবেশ করতে চায় বাংলাদেশ। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। বিজিবির অভিযানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 535 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গেল দিন দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন মাঠে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এই সময় বিজিবির মহাপরিচালক মোহাম্মদ সাফিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ সহ উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ত্রাস জঙ্গি যেমন আমরা কন্ট্রোল করতে পেরেছি, আমরা এই জায়গাটিতেও আমাদের সফল হতেই হবে। না হলে যেই দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 13টি খাল হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা খুঁটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বাড্ডার সুতি ভোলা খাল ও কলডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় ডিএনসিসির মেয়র বলেন, ঢাকার খালগুলোতে সীমানা নির্ধারণ করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে ইতিমধ্যে বলা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ এবার। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও দেশের অর্থনীতির চালকসমূহের গতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। জাতীয় সংসদে বাজেট 2020-21 প্রথম প্রান্তিক বাস্তবায়নে অগ্রগতি ও আয় ব্যয়ের হিসাব উত্থাপন করে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে প্রবাস আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি সহ অন্যান্য মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক, যা ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। কোভিড-19 মহামারীজনিত বৈশ্বিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা কিছুটা শ্রুত হয়েছে। তারপরেও 2019-20 অর্থবর্ষে বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বোচ্চ 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে চীন এবং ভিয়েতনাম ছাড়া এশিয়ার উল্লেখযোগ্য কোনো দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবার নিউজ 24 স্পোর্টস। সাকিব আল হাসানের মহাকাব্যিক প্রত্যাবর্তনের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। করোনার বাধা কাটিয়ে মিরপুর হোম অফ ক্রিকেটে টাইগারদের জয় এদিন 6 উইকেটে। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। তাকে নিয়ে অনেক কথা, নিষেধাজ্ঞার পর মাঠে ফিরলেও তার পারফরমেন্স নিয়ে কম পানি ঘোলা হয়নি। সব আলোচনা সমালোচনার জবাবটা তুলে রেখেছিলেন। জবাবটা এলো আসল জায়গা থেকে। আন্তর্জাতিক ম্যাচে ফিরেই তুলে নিলেন 8 রান খরচায় 4 উইকেট। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ তস নস করে দিলেন বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। এর আগে মিরপুরের মাঠে দীর্ঘ বিরতির পর টস হাতে সফল অভিষিক্ত অধিনায়ক তামিম ইকবাল। স্বস্তির আন্তর্জাতিক ম্যাচে কিছু আনুষ্ঠানিকতা শেষে 6 জন নতুন মুখ নিয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। কুয়াশাচ্ছন্ন মাঠে নিজের প্রথম ওভারেই মুস্তাফিজ তুলে নেন সুনীল অ্যাম্ব্রিসের উইকেট। এরপরই কুয়াশা ভেদ করে মিরপুরের মাঠে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। এবারও ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজদের হানা। তারপরই শুরু হয় সাকিবের ঘূর্ণি। পরপর স্বীকার করেন 3টি উইকেট। ততক্ষণে দেশের মাটিতে ছুঁয়ে ফেলেছেন 150 উইকেটের মাইল ফলক। সাকিবের এমন কীর্তি দেখে নিজের অভিষেকটাকেও স্মরণীয় করে রাখলেন হাসান মাহমুদ। 122 রানে উইন্ডিজদের গুটিয়ে যাওয়া ইনিংসে 3 উইকেটের অবদান এই পেসারের। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ 40 রান আসে কেইল মায়ার্সের ব্যাট থেকে। জবাব দিতে নেমে সাবধানে শুরু টাইগারদের 2 ওপেনার তামিম লিটনের। দলীয় 47 রানে লিটন প্যাভিলিয়নের পথ ধরলে 1 রানে তার সঙ্গী সাকিবের 3 নম্বর পজিশনে ব্যাট করতে নামা শান্ত। তামিমও কাটা পড়েন অর্ধশতক থেকে মাত্র 6 রান দূরে। বোলিংয়ে সফলতা পাওয়া সাকিব থামেন 19 রানে। বাকি সময়টা টাইগারদের 2 নির্ভরতার নাম মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটে 97 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরার মুকুট পড়েন সাকিব আল হাসান। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু জো বাইডেনের। ইতিহাস রচনায় অংশীদার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শপথ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয়। 152 বছরের ইতিহাস ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। অংশ নিলেন না নতুন প্রেসিডেন্টের শপথে, চলে গেলেন ফ্লোরিডায়। চট্টগ্রাম সিটিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির। বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে ব্যস্ত আওয়ামী লীগ। কাজের দেরিতে 2 দলের সমর্থকদের সংঘর্ষ। সাবেক এমপি আওয়ালের 3 মামলার চার্জশিট অনুমোদন দুদকের। ডিএজি রূপাকে জিজ্ঞাসাবাদ। পিকে হালদারের ঘনিষ্ঠ 83 জনের ব্যাংক হিসাব স্থগিত। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সবার সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।